জান্নাত, কেমন আছো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ভালো আছো জান্নাত? জি স্যার, ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সেদিন কি অঙ্কটা করতে পেরেছো পরে বাসায়? না স্যার, অঙ্কটা লাস্টের দিকে বুঝিনি, ওইটা নিয়ে একটু আজকে দেখা দিলে ভালো হতো। হ্যাঁ, খুচরা নগদান বইটা। হ্যাঁ, দেখাবো দেখাবো। স্যার, ওই জিনিসটা অনেক কনফিউজ লাগতেছিল, ওই যে যাতায়াত আর পরিবহনের মধ্যে। এটা কনফিউশন হচ্ছে তোমার যাতায়াতের ব্যাপারটা হলো দেখো বা যে সমস্ত যানবাহন দিয়ে স্যার, একটু কারবারের আরেকবার বলেন। যে সকল যানবাহন দিয়ে কারবারের ব্যক্তি সকল যারা ধরো কারবারের ম্যানেজার, কারবারের সেলসম্যান বা কারবারের কোনো কর্মকর্তা কর্মচারী যে যে আসা যাওয়া করে, তো এরকম যানবাহন কোনগুলো? যেমন রিক্সা ভাড়া, বাসের ভাড়া, সিএনজি ভাড়া, এগুলো যদি হয়, অর্থাৎ তুমি বুঝবা যেগুলো দ্বারা মানুষ ব্যক্তি আসা যাওয়া করে, সেটা হচ্ছে যাতায়াত। সেটা হচ্ছে যাতায়াত। আর যে সকল যানবাহন দ্বারা মনে করো যে পণ্য আনা নেওয়া করা হয়, যেমন ট্রাক ভাড়া, জাহাজ ভাড়া, হ্যাঁ, অথবা ভ্যান গাড়ি ভাড়া, ভ্যান ভাড়া, এগুলো হইলে এগুলোর বলবো আমরা পরিবহন। অর্থাৎ তোমার ধারণাতে তুমি তো চিনো যে কোনগুলোতে আসলে মানুষ যাতায়াত করে আর কোনগুলোতে পণ্য আনা নেওয়া করে। এই হচ্ছে ডিফারেন্স আর কি। হ্যাঁ, তো জি স্যার, এইসব ক্ষেত্রে তুমি মানুষেরটা হলে হবে যাতায়াত, আর যাতায়াত, মালেরটা হলে পরিবহন। পরিবহন, হ্যাঁ হ্যাঁ, এইটা কি কথা বুঝতে পেরেছো? জি স্যার, এখন বুঝছি। ফাইন। কেউ আসেই না। সমস্যা তো এই জায়গায়, ক্লাস শুরু করতে দেরি হয়ে যায়। সবাই আসলে না ক্লাস তাড়াতাড়ি শুরু করা যায়। আর তোমার কি ওই বাকি যে আলোচনাগুলো করেছিলাম, যেমন প্রধান কৃষকের নিকট থেকে টাকা প্রাপ্তির যে আবেদনটা মনে আছে? জি স্যার, মনে তো হয় পারবো। বলো দেখি। প্রধান ক্যাশিয়ার নিকট প্রাপ্তি হুম, হবে নগদান হিসাব ডেবিট, আর খুচরা নগদান ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। হ্যাঁ, ফাইন, ভেরি গুড। এটা মনে রাখতে হবে যে প্রধান কৃষকের নিকট থেকে যখন টাকা পায়, তখন বুঝতে হবে যে কারবারের মূল ক্যাশ টাকা কমবে, আর খুচরা নগদানের যে ফান্ড, এই খুচরা নগদানটা বাড়বে। তাই খুচরা নগদানটা ডেবিট হবে আর নগদানটা ক্রেডিট হবে। এটা যদি চেক দ্বারা পায়, তখন সে বলবে খুচরা নগদান ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। কারণ তোমার কারবারের স্যার মূল। আমাদের হ্যাঁ, বলো। স্যার আমাদের যে যে সপ্তাহে 2 দিন করে ক্লাস হবে, ওটার মধ্যে অ্যাকাউন্টিং ক্লাসটার ওই 2 দিন রাখলেই ভালো হতো। ওটা তো বেশি করতে হয়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। এখন দেখো, যেহেতু কলেজ খোলার একটা সম্ভাবনা দেখা দিয়েছে, তো এই জন্য এখন আর ইয়ার চেঞ্জ না করে ইনশাল্লাহ আমরা তখন তো রেগুলারই ক্লাস হবে কলেজে খুললে। কিন্তু বললো যে যে 2 দিন সপ্তাহে প্রতি। এ, তোমাদের জন্য 2 দিন বলেছে? জি স্যার, আমাদের জন্য 2 দিন বলছে। দ্বাদশ শ্রেণীর 6 দিন। এটা কলেজ যদি খোলে তখন হয়তো আমরা দেখবো, আর এটা কলেজ চিন্তা করে দেখবে যে নিজের মতো করে কি চেঞ্জ করা যায় কিনা বা ক্লাস ক্লাস বাড়ায় দেওয়া যায় কিনা। জি স্যার, বাড়াই দিলেই ভালো হতো। দেখবো ইনশাল্লাহ। আর তখন ধরো যখন কলেজ খুলে দিবে তখন আমরা পড়ানো শুরু করবো ইনশাল্লাহ। দেখবো যে সব মিলে ঠিক হয়ে যাবে। স্যার সপ্তাহে 7 দিন ক্লাস হইলেই ভালো হবে। 7 দিন হইলে তো ভালোই হতো এখন, কিন্তু ঘটনা হচ্ছে সরকার না দিলে তো করা যায় না। সরকার তো হ্যাঁ কিছু। স্যার, কারণ অনেক গ্যাপ না। স্যার, আপনারা কি ভ্যাকসিন নিয়েছেন? এজ টিকা। ও টিকা, করোনার ভ্যাকসিন। ভ্যাকসিন নেওয়া শুরু হয়েছে। আমি এখনো নেইনি যদিও। হ্যাঁ, আমি এখনো নেইনি। অনেকে নিচ্ছে আর কি, শুরু হয়েছে। দেখি ইনশাল্লাহ কি হয়। আল্লাহ তো এখনো পর্যন্ত যেহেতু সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক চাইলে সুস্থ রাখবেন।
স্যার সুস্থ থাকলেও তো মনে হয় নিতে হবে না আপনাদের? হ্যাঁ, নিতে হবে, ভ্যাকসিন নিতে হবে, সরকার আমাদেরকে বাধ্য করবে, নিতে হবে। স্যার স্টুডেন্টদেরকেও স্টুডেন্টদেরকে তোমাদেরকে এখনো হয়তো ওইভাবে বাধ্য করবে না, হ্যাঁ। ইউনিভার্সিটি না করলেই স্টুডেন্টদেরকে, ভালো। ওয়ালাইকুম সালাম। ইউনিভার্সিটি যারা পড়াশোনা করে, হলে যারা থাকে, তাদেরকে হয়তো নেওয়া লাগতে পারে, হ্যাঁ। স্কুল কলেজের স্টুডেন্টদেরকে ভ্যাকসিন নেওয়া লাগবে না। এখানে এরকম হলেই ভালো। এখানে স্যারদের হয়তো নেওয়া লাগতে পারে আর কি, বাধ্যতামূলক ভাবে। যাক, সবাই সবার জন্য দোয়া করবা। আল্লাহ এখনো পর্যন্ত 1 বছরের উপরে হইলো ইনশাআল্লাহ স্যার। মহামারী চলতেছে, তো তোমাদেরকে আমাদেরকে আল্লাহ পাক জি যেহেতু স্যার। এখনো সুস্থ রেখেছে, আশা করি ইনশাল্লাহ আল্লাহ সুস্থ। ভ্যাকসিন হচ্ছে একটা ওষুধ হিসেবে নেওয়া যায়, কিন্তু ভ্যাকসিন নিলে যে আমি ভালো হয়ে ভালো থাকবো, এটা কোনো নিশ্চয়তা নেই। মূল বিষয়টা হচ্ছে যে জি স্যার। ওষুধ হিসাবে, যে কোনো ওষুধ গ্রহণ করা সুন্নত। ওষুধ হিসেবে যে ওষুধের উছিলা আল্লাহ যদি ভালো রাখে, এই হিসেবে নেওয়া যায় আর কি। জি স্যার। তো ঠিক আছে, তোমরা মোটামুটি অনেকে এসছো, আসো আমরা ক্লাসে চলে যাই, ক্লাস শুরু করি। আমরা পড়ছিলাম খুচরা নগদান। আসলে একদিকে হলো অনলাইনে ক্লাসে সবকিছু ডিটেলস আসলে সহজে বোঝা যায় না, তারপরে একটা দুইটা ক্লাসে তো হয় না, এটা স্বাভাবিক। খুচরা নগদানে তোমরা গত ক্লাসে যে মূল বিষয়গুলো আলোচনা করেছি, এর মধ্যে কয়েকটা বিষয় হচ্ছে যে প্রধান কেশিয়ারের নিকট থেকে টাকা প্রাপ্তি, খুচরা কেশিয়ারের, এই বিষয়টাতে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা, কনফিউশন আছে কিনা? জি স্যার। প্রধান কেশিয়ারের নিকট থেকে খুচরা কেশিয়ার যে টাকা পায়, এই টাকা পাওয়ার ক্ষেত্রে যে আবেদন আমরা দিয়ে থাকি, এটার ক্ষেত্রে তোমাদের কারো কোনো প্রশ্ন বা কনফিউশন আছে কিনা, এটা তোমরা ক্লিয়ার কিনা? জি স্যার। ফাইন, জি স্যার, আমার একটা প্রশ্ন ছিল এটা নিয়ে। বলো বলো। স্যার, এটা কি শুধু নগদ টাকা আর ব্যাংক টাকাই দিবে প্রধান কেশিয়ার, অন্য কোনো উৎস থেকে দেওয়া যাবে না? না না, হয় নগদ না হয় চেক, নগদ আর চেক, এখানে কোনো জন বিল দেওয়ার সুযোগ নেই, বাকি রাখার সুযোগ নেই। সে হয় নগদ টাকা দিবে, না হয় সে চেক দিবে। এখানে আরেকটা তোমাদেরকে আমি জিজ্ঞেস করে নিচ্ছি, সেটা হচ্ছে যে অগ্রদত্ত টাকার পরিমাণ যেটা নির্ধারণ করা থাকবে, সেখানে ধরো আমি তোমাদের যদি বলি যে এটা তো আমরা মার্চ মাস আমরা শুরু করলাম, ধরো বলা হইলো যে খুচরা কেশিয়ারের অগ্রদত্ত টাকার পরিমাণ 1500 টাকা, অগ্রদত্ত টাকার পরিমাণ 1500 টাকা। ফেব্রুয়ারি মাসে তার খুচরা খরচের পরিমাণ হলো 1200 টাকা। কথাটা আমি আবার বলি যে অগ্রদত্ত টাকার পরিমাণ হচ্ছে 1500 টাকা, আর ফেব্রুয়ারি মাসে খুচরা খরচের পরিমাণ হচ্ছে 1200 টাকা। তো মার্চ মাসে এসে তোমাকে যদি প্রশ্ন করা হয় তোমার খুচরা নগদ তহবিলের পরিমাণ কত, তুমি কত বলবা? 300 টাকা। 300 টাকা। 16। হ্যাঁ, বলো বলো। স্যার স্যার পুরো টাকাটা প্রশ্নটা কি বলবো? স্যার, বইয়ে? পুরোটা বলবো নাকি বিয়োগ করে বলতে হবে? স্যার পুরোটা বলবো। পুরোটা তহবিল না, তহবিল হচ্ছে 300 টাকা, হ্যাঁ। পুরো টাকাটা তহবিল না, তহবিল হবে 300 টাকা। কারণ ফেব্রুয়ারি মাসে খরচ করার পরে যে টাকাটা তার হাতে রয়ে গেল, এই টাকাটা পরের মাসে আইসা তার হবে ব্যালেন্স বিডি, মানে প্রারম্ভিক খুচরা নগদ তহবিল। আর বাকি 1200 টাকা সে প্রধান কেশিয়ারের নিকট থেকে আবার নগদে পেয়ে যাবে, বাচ্চাকে পেয়ে যাবে, পেয়ে তার কাছে হবে 1500 টাকা। তাহলে প্রারম্ভিক খুচরা নগদ তহবিল বলতে তুমি বলবা কত? 300 টাকা বলবা, মানে খরচ করে যে টাকাটা হাতে রয়েছে। ঠিক আছে, বুঝছো? স্যার প্রশ্নগুলো কোথায়? জি স্যার। প্রারম্ভিক তহবিল 300 টাকা, আর পুরো টাকাটা কি বলবো? পুরোটা হলো অগ্রদত্ত টাকার পরিমাণ হচ্ছে পুরোটা। যদি বলে অগ্রদত্ত টাকার পরিমাণ কত, তখন তুমি বলবা 1500 টাকা। ওকে স্যার। এবার আমি একটু প্রশ্নটা চেঞ্জ করে ঘুরাই বলছি। তোমাকে বললাম যে ধরো বলা হলো এরকম যে ফেব্রুয়ারি মাসে দিয়া ধরো 2021 ফেব্রুয়ারি 1 তারিখ দিয়ে বললো ব্যালেন্স বিডি। তোমরা কথাটা একটু মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারবে, আমি আবার বলি, খেয়াল করে শোনো। বললো জনাব বাদশাহ একজন খুচরা কেশিয়ার,
তিনি অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই সংরক্ষণ করেন। 2021 সালের ফেব্রুয়ারি মাসের 1 তারিখে প্রারম্ভিক খুচরা নগদ তহবিল 500 টাকা। প্রারম্ভিক খুচরা নগদ তহবিল 500 টাকা। প্রধান কেশিয়ারের নিকট থেকে অগ্রদত্ত টাকা সমতা বিধানের জন্য নগদ প্রাপ্তি 1500 টাকা। আমি আবার বলি কথাটা, ফেব্রুয়ারি মাসের 1 তারিখ প্রারম্ভিক খুচরা নগদ তহবিল 500 টাকা। একই তারিখে অগ্রদত্ত টাকা সমতা বিধানের জন্য প্রধান কেশিয়ারের নিকট থেকে চেক প্রাপ্তি 1500 টাকা। তোমাকে প্রশ্ন করা হলো, এই কোম্পানির অগ্রদত্ত টাকার পরিমাণ কত? তুমি কত বলবা? স্যার 1500 টাকা। 1500 টাকা। কেন 1500 টাকা কেমনে বললা? স্যার অগ্রদত্ত তো বলাই ছিল 1500 টাকা। না, বলা আছে অগ্রদত্ত টাকা সমতা বিধানের জন্য প্রধান কেশিয়ারের নিকট থেকে চেক প্রাপ্তি 1500 টাকা। আর স্যার কারণ প্রধান কেশিয়ার এই টাকাটা আবার দিচ্ছে ওনাকে। কিন্তু তার হাতে ছিল যে 500 টাকা। আর আমার মনে হয় কি 2000 হবে, একদম শিওর না, মনে হচ্ছে। হ্যাঁ স্যার প্রশ্নটা কোথায়? প্রশ্ন আমি মুখে বলছি, সোহাগী প্রশ্নটা এখানে নেই, আমি তোমাদের বোঝার জন্য মুখে মুখে বলছি। ও, বইয়ে নাই স্যার। বইটা দিব, বইটা দেখাবো, আগে আলোচনা করে তারপরে বইটা দেখাবো। কিছু বুঝতেছি না এইভাবে। আচ্ছা বুঝবা, আমি সামনে আসতেছি। মানে এখানে বলছি তার ব্যালেন্স বিডি, মানে তার কাছে প্রারম্ভিক তহবিল ছিল 500 টাকা, এটা তার হাতে ছিল। জি স্যার। আর প্রধান কেশিয়ার তাকে দিয়েছে আরো 1500 টাকা। সুতরাং তার অগ্রদত্ত টাকার পরিমাণ হবে এখানে 2000 টাকা। দেখো আমি একটু সামনে আগাচ্ছি, প্রশ্ন তোমাদের একটা প্রশ্ন স্যার দেখাচ্ছি। এই দুইটা আমি কনফিউজ হয়ে যাচ্ছি, অগ্রদত্ত আর প্রারম্ভিকটা। প্রারম্ভিক হচ্ছে অগ্রদত্ত টাকা থেকে খরচ বাদ দিলে যেটা হয় এটা প্রারম্ভিক। অগ্রদত্ত টাকা থেকে খরচ বাদ দিলে যেটা থাকে এটা প্রারম্ভিক। আর প্রারম্ভিক তহবিল আর প্রধান কেশিয়ার নিকট থেকে প্রাপ্তি দুটো যোগ করলে হয় অগ্রদত্ত টাকার পরিমাণ। দেখো আমি একটু তোমাদের দেখাচ্ছি, দেখো প্রশ্নটা দেখো। মেসার্স সাজিদ এন্টারপ্রাইজ তার খুচরা নগদান বই অগ্রদত্ত পদ্ধতিতে সংরক্ষণ করেন। তার অগ্রদত্ত টাকার পরিমাণ হচ্ছে 1200 টাকা। টাকার পরিমাণ কত? 1200 টাকা। 1200 টাকা। 1200 টাকা। তোমরা সবাই কনফার্ম থাকো, এখানে লেখা আছে অগ্রদত্ত টাকার পরিমাণ 1200 টাকা। 2020 সালের মে মাসে তার ব্যবসায়ের খুচরা খরচের পরিমাণ ছিল 720 টাকা। মে মাসে খুচরা খরচের পরিমাণ কয় টাকা? 720। 720। 20 টাকা। 720 টাকা কোন মাসে? মে মাসে। মে মাসে। আর জুন মাসে তার কারবারের কাজ আমরা করব। এখন আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি, জুন মাসে তার যেমন 1 নম্বরে প্রশ্ন করা আছে মেসার সাজিদ এন্টারপ্রাইজের প্রারম্ভিক খুচরা নগদ তহবিলের পরিমাণ কত? কত বলবা? স্যার 300 টাকা। দেখো হিসাব করে দেখো কত হয়। 480। 300 বলছিলে কিভাবে ফারজানা? স্যার বিয়োগ করে। কার থেকে কার বিয়োগ করছো? স্যার ওই যে অগ্রদত্ত টাকার থেকে খরচ, খুচরা খরচ। অগ্রত টাকা তুলো 1200। ও আচ্ছা 1200 খেয়াল করে নি স্যার। হ্যাঁ, তাহলে 480 টাকা। কয় টাকা? জি স্যার 480। 480 টাকা। হ্যাঁ সোহাগী 500 না, 480 টাকা। স্যার আমি 480 পেয়েছি। আচ্ছা, এখন জুন মাসে যখন অঙ্ক শুরু করব তখন আমরা ব্যালেন্স বিধি হিসেবে আগে 480 টাকা লিখবো। এবার আমার দ্বিতীয় প্রশ্ন তোমাদের কাছে, দেখো জুনের 1 তারিখে লেখা আছে, যে অগ্রদত্ত টাকা সমতা বিধানের জন্য প্রধান কেশিয়ারের নিকট থেকে চেক প্রাপ্তি কয় টাকা চেক পাবে?
স্যার 480 না? 480 টাকার চেক পাবে। হ্যাঁ 480 480 টাকা। টাকার। হ্যাঁ, এবার আমি একটু বলবো কি তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। 480 টাকা যেটা ব্যালেন্স বিডি, তার হাতে তো আছেই এইটা, তো এইটার আবার চেক পাবে কেন? চেক পাবে কোনটা? যে টাকাটা আগে খরচ হয়েছিল, 720। ও যেটা যেটা খরচ হয়েছিল ওই 720। টাকাটা চেক পাওয়া যায় 720 টাকা। ও বুঝছো না বুঝো নাই? জি স্যার, বুঝছি। যেটা ব্যালেন্স বিডি স্যার যেটা খরচ হবে ওই যে প্রধান ক্যাশিয়ার আবার যেটা দিবে সেটা। সেটা, হ্যাঁ ওইটা চেক পাবে। যে টাকাটা খরচ হয়েছে ওই টাকা দিয়ে প্রধান কিছু আবার দিয়ে দিবে। আর যেটা তার হাতে আছে এটা তো আছেই, এটা তো তাকে আর কেউ দিবে না। ঠিক আছে? জি বুঝছো স্যার। স্যার বুঝছো বিষয়টা সবাই? জি স্যার। জি স্যার। তাহলে এখানে ব্যালেন্স বিডি বলবো কয় টাকা? 480 টাকা। 480। আচ্ছা, চেক পাওয়া গেল, চেক পাওয়া যাবে তা কি বলবো? ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক নগদান হিসাব হিসাব নগদান ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট। খুচরা। নগদান। বলো বলো ঠিক স্যার করে বলো। স্যার ব্যাংক হিসাব ডেবিট আর প্রধান ক্যাশিয়ার হিসাব ক্রেডিট। না এরকম না ব্যাপারটা। মরিয়ম বলো তো নগদান কি হিসাব। সুবিধা হবে মরিয়ম? স্যার আমার নেট প্রবলেম করছে তাই আমি শুনিনি। মানে যে এই যে 1 তারিখ লেখা আছে, অগ্রদত্ত টাকা সমতা বিধানের জন্য প্রধান কিসের নিকট হতে চেক প্রাপ্তি, কি যাবে তো হবে? স্যার ব্যাংক হিসাব ডেবিট, প্রধান ক্যাশিয়ার হিসাব ক্রেডিট। আচ্ছা খেয়াল, না এরকম হবে না, আমি তোমাদের আবার মনে করে দিচ্ছি। খেয়াল করো, গত ক্লাসে এটা আলোচনা করেছি, আবার আজকে বলছি। প্রধান কেশিয়ারের কাছ থেকে যদি খুচরা কেশিয়ার টাকা পায়, চেকে পাক নগদে পাক, সবসময় বলবা খুচরা নগদান ডেবিট। কি ডেবিট বলবা? খুচরা নগদান খুচরা ডেবিট। নগদান খুচরা ডেবিট। নগদান ডেবিট বলবা। যেহেতু চেক পেয়েছে, তাহলে প্রধান কেশিয়ারের অ্যাকাউন্ট থেকে টাকাটা কমে যাবে, মানে কারবারের মূল টাকাটা ব্যাংক থেকে কমে যাবে, ব্যাংক হিসাব ক্রেডিট। জাবেদা বলবা খুচরা নগদান ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আর যদি চেক না পায় নগদে পায়, তখন বলবা খুচরা নগদান ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। চেক পাইলে বলবা ব্যাংক হিসাব ক্রেডিট। মানে স্যার খুচরা নগদান যদি প্রধান ক্যাশিয়ার থেকে আসে তাহলে সবসময় সেটা ডেবিট হবে। ডেবিট হবে, খুচরা নগদান ডেবিট হবে সবসময়। খুচরা নগদানটা কি হবে? আর স্যার যদি ওটা ডেবিট। পরবর্তী যে ক্যাশিয়ার আছে তার কাছ থেকে যদি পাই। যার কাছ থেকেই পাক, খুচরা কেশিয়ার পাইলে খুচরা নগদান হবে ডেবিট। জি স্যার। আবার যখন খুচরা কেশিয়ার খরচ করবে, খুচরা কেশিয়ার যখন খরচ করবে, তখন সে বলবে খুচরা নগদান ক্রেডিট। কেমনে? যেমন ধরো ওই যে 3 তারিখ কাগজ ক্রয়, কাগজ ক্রয় ক্রয় কোন খরচের মধ্যে পড়ে? মণিহারি। মণিহারি। তাহলে সে বলবে মণিহারি খরচ ডেবিট, খুচরা নগদান ক্রেডিট। মণিহারি খরচ হিসাব ডেবিট, খুচরা নগদান ক্রেডিট। ঠিক আছে? যেমন বাস ভাড়া প্রদান, কি যাবে তা বলবে? স্যার যাতায়াত হিসাব ডেবিট, খুচরা নগদান হিসাব খুচরা ডেবিট। নগদান স্যার ক্রেডিট। পরিবহন হবে না এটা? না, বাস বাস ভাড়া, বাস দ্বারা তো ব্যক্তি আসা যাওয়া করে, তাই না? যাতায়াত হবে। ও আচ্ছা স্যার। পরিবহন 3টা জিনিস পরিবহন বলবা, ভ্যান গাড়ি, ট্রাক, ভ্যান গাড়ি, ট্রাক, অথবা ধরো জাহাজ। জাহাজ বাড়লে জাহাজ বাড়ে বলা হয়, হ্যাঁ ওইটাতে মাল আসা যাওয়া করে। আচ্ছা স্যার। আচ্ছা এবার দেখো, আমি ক নাম্বারে বলেছিলাম প্রারম্ভিক ঘোষণা করতে হবে, এটা তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই সবাই। দেখো এটা এইভাবে করবা, এটা এইভাবে করবা যে খুচরা নগদ তহবিলের পরিমাণ নির্ণয়ে প্রথমে অগ্রদত্ত টাকার পরিমাণ 1200 টাকা, বাদ এপ্রিল মাসের খুচরা খরচের পরিমাণ 720 টাকা। তাহলে 480 টাকা হচ্ছে প্রারম্ভিক খুচরা নগদ তহবিলের পরিমাণ। এটা নিয়ে আমার কার কথা বলতে তোমরা বুঝছো কিনা সবাই? জি স্যার। আচ্ছা
দেখো, প্রথমে তুমি এরকম একটা ঘর আঁকবা। প্রথম ঘরের নাম দিবা প্রাপ্তি, তারপরের ঘরের নাম দিবা তারিখ, বিবরণ, এরপরে এই ঘরের নাম দিবা, এটাকে জাবেদা পৃষ্ঠা দেওয়া হয়, অথবা এটাকে বলা হয় কি বলে ভাউচার নং বলা হয়। হ্যাঁ, তারপরে মোট খরচ টাকা। আর এই ঘরটার কথা বলবা যে খুচরা খরচের বিশ্লেষণ। খুচরা খরচের বিশ্লেষণ লিখে এবার প্রত্যেকটা ছোট ছোট করে ঘর আঁকবা। অনেক কটা ঘর আঁকবা, তুমি আগে অঙ্কটা পড়ে বুঝবা মানে কয়টা ঘর লাগতে পারে। কোনো কারণে তোমার যদি একটা ঘর দুইটা ঘর বেশি হয়ে যায়, এটা লাগে না, কোনো সমস্যা নেই। তুমি মূলত 5-6টা ঘর এঁকে নিবা। প্রথমত 5-6টা ঘর এঁকে নিবা। এঁকে নি এবার এক এক করে, যেমন 3 তারিখ ছিল কাগজ ক্রয়, 3 তারিখ ছিল কাগজ ক্রয় লিখবা জুন 3। কাগজ ক্রয় কিসের মধ্যে পড়ে? মণিহারি। হ্যাঁ, প্রথমে কাগজ ক্রয়ের টাকাটা তুমি লিখবা প্রথমে মোট খরচের ঘরে। প্রথমে মোট খরচের ঘরে লিখা এবার মণিহারির ঘরে। আমি কি তোমাদেরকে হাইলাইটার করে দেখাচ্ছি। প্রথমে কাগজ ক্রয়টা লিখবা, লিখবা মোট খরচের ঘরে। স্যার মোট খরচে কি খুচরা নগদান ওটা? মোট খরচের যত খুচরা খরচ হবে সকল খরচগুলো আমরা এই ঘরে লিখবো। আর যেটা খুচরা নগদান ব্যালেন্স বিডি, এটা কি ছিল ওই যে এখানে দেখো, এটা এখানে ছিল ব্যালেন্স বিডি প্রাপ্তির ঘরে। চেক প্রাপ্তি আর ব্যালেন্স বিডি এটা হবে প্রাপ্তির ঘরে। দেখতে পেরেছো? জি স্যার। তাহলে এবার খরচ লিখলাম কাগজ ক্রয় লিখলাম প্রথমে খুচরা খরচের ঘরে, মানে মোট খরচ টাকার ঘরে আর মণিহারির ঘরে। এবার আছে জুনের 8 বাস ভাড়া। বাস ভাড়া কিসের মধ্যে পড়ে? যাতায়াত। তুমি লিখবা যাতায়াতের ঘর দিয়ে যাতায়াতের ঘরে লিখবা যাতায়াতের ঘর। এবার আসলো ডাক টিকিট ক্রয়। ডাক টিকিট কিসের মধ্যে পড়ে? ঠাকুরতার। ডাক ও তার, লিখবা ডাক ও তারের ঘরে। দেখো শব্দটা এরকম ডাক, ডাক ও তার। আমার কথা হলো বলে আবার অনেকে যেন ডাক্তার না লিখে ফেলাও, বুঝছো? আচ্ছা, এবার দেখো 12 তারিখ চা বিস্কুট। চা বিস্কুট কিসের মধ্যে পড়বে? আপ্যায়ন খরচ। আপ্যায়ন। তাহলে আরেকটা ঘর দিবা, এখানে 100 টাকা লিখবা, লিখা পরে আবার যাবা এটা আপ্যায়নের ঘরে আরেকটা ঘর দিবা আপ্যায়ন। এবার আসে কলম পেন্সিল কার্বন কিসের মধ্যে পড়ে? মণিহারি। মণিহারি। তাহলে আগে লিখবা মোটের ঘরে, তারপরে লিখবা মণিহারির ঘরে। দেখো আবার মণিহারি ঘরে চলে আসলো। আবার রিক্সা ভাড়া। রিক্সা ভাড়া কিসের মধ্যে পড়ে? যাতায়াত। 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 তাহলে যাতায়াতের ঘরে লিখবা এই যে যাতায়াত। আলপিন ক্রয় কিসের মধ্যে পড়ে? স্যার মণিহারি। মণিহারি। তাহলে আবার লিখবা মণিহারির ঘরে। অফিসের নাস্তা কিসের স্যার মধ্যে পড়ে? আপ্যায়ন। আপ্যায়ন আপ্যায়ন। খরচ। তাহলে আবার চলে যাব আমরা আপ্যায়নের ঘরে লিখবো আপ্যায়ন, মানে বরাবর করে। এবার আসো, এবার একটা বিষয় তোমাদের বুঝাবো। ধরো এরকম যদি খরচগুলো হয় যে এই ছোট ছোট খরচ, বৈদ্যুতিক খরচ, পিয়নকে বকশিস এরকম থাকতে পারে। যেমন নিচে আছে পিয়নকে বকশিস, জুনের 30 তারিখ দিয়া এবার পিয়নকে বকশিস এটা লিখবো। বকশিস কিন্তু কোনো হিসাবে লেখা ফালানো যায় না, তো এরকম হইলে আমরা এটা লিখবো বিবিধ করে। এটা লিখবো, দেখো লিখেছি আমি 50 টাকা বিবিধের করে। বিবিধ, এই বিবিধের করে 3টা জিনিস আসে সাধারণত। পিয়নকে বকশিস, হ্যাঁ 3টা জিনিস বিবিধের করে লিখবা। পিয়নকে বকশিস, অফিস পরিচ্ছন্ন ব্যয়, আর হলো যদি কাউকে ভিক্ষা দেওয়া হয়, কোনো দুঃখী মানুষকে, কোনো গরিব মানুষকে যদি ভিক্ষা দেওয়া হয়, ভিক্ষা, তারপরে বকশিস আর অফিস পরিচ্ছন্ন ব্যয়, এই 3টা জিনিস লিখবা তুমি বিবিধের করে। ঠিক আছে? স্যার এছাড়া কি কোনো এন্ট্রি বিবিধা আসবে না? সাধারণত এগুলো 3টেই থাকে। হ্যাঁ, মানে যেগুলো নির্দিষ্ট খরচের মধ্যে ফেলানো যায় না, যেগুলো নির্দিষ্ট কোনো খরচের মধ্যে ফেলানো যায় না। যেমন এমনও হইতে পারে
যে খুচরা ক্যাশিয়ারের ক্যাশ থেকে 10 টাকা হারিয়ে গেল, এটাও বিবেচনা করে আসতে পারে। ঠিক আছে? জি স্যার। অর্থাৎ যেগুলো আমরা যে খরচগুলো ভাগ করেছি, মণিহারি, যাতায়াত, ডাক ও তার আপ্যায়ন, তারপরে বৈদ্যুতিক খরচ, হ্যাঁ, এইসব খরচের বাইরে যদি খরচ সাধারণত যেটা কোনো নিয়মের মধ্যে পড়ে না, সেটাকে আমরা বিবিধ বলবো। আচ্ছা, এবার তোমাদের যে কথা আমি বলবো, আমি তোমাদের বলেছি যে এটা হলো খুচরা নগদান। খুচরা নগদানের দায়িত্ব হলো ছোট ছোট খরচগুলোকে নির্বাহ করা, ছোট ছোট খরচগুলোকে নির্বাহ করা। আর যেগুলো বড় লেনদেন, নগদে ক্রয়, নগদে বিক্রয়, বা ধারে ক্রয়, ধারে বিক্রয়, অথবা আসবাবপত্র ক্রয়, হ্যাঁ, দেনাদারের কাছ থেকে টাকা পাওয়া গেল, পাওনাদারকে দেওয়া হলো, এই সমস্ত লেনদেনগুলো কে লিখবে? প্রধান ক্যাশিয়ার লিখবে। যদি কোনো কারণে কোনো লেনদেন খুচরা নগদের মধ্যে চলে এসে, যেমন এখানে বলা আছে টেবিল ক্রয়, টেবিল ক্রয়, টেবিল হলো আসবাবপত্র, টেবিল হলো কি? আচ্ছা, তোমাদের কি কাছে কি মনে হয় টেবিল একটা খুচরা খরচ, এরকম মনে হয় কি? না হ্যাঁ স্যার। স্যার। টেবিল খুচরা খরচ নয়। যদি এরকম বড় খরচ খুচরা ক্যাশিয়ার করে ফেলে, তার কাছে চলে আসে, তখন এটা আমরা লিখবো, লিখা এটা এরকম খুচরা খরচের ঘরে লিখবো না। সবার শেষে একটা গড় দেবো, যে এক আলাদা করে একটা গড় লিখবো, মাঝখানে একটা খতিয়ান পৃষ্ঠার গড় দিয়া, যেমন খতিয়ান পৃষ্ঠা গড় দিয়েছি, এরকম গড় দিয়া লিখবো সংশ্লিষ্ট খতিয়ানের স্থানান্তর। মানে এটা খুচরা খরচে যাবে না, এটা আসবাবপত্র খতিয়ানে চলে যাবে। এখানে আসবাবপত্র নাম না দিয়ে লিখে সংশ্লিষ্ট খতিয়ানের স্থানান্তর লিখে এই টাকাটা আমরা আলাদা করে ডিফারেন্স একটা ঘরে করে এই ঘরের মধ্যে লিখে দেবো টাকাটা। যেমন এগুলা স্যার এরকম বড় খরচ, বড় খরচ, পণ্য ক্রয়, টেবিল ক্রয়, অথবা একটা কম্পিউটার ক্রয়, এরকম যদি এসে পড়ে, সাধারণত আসে না, এরকম একটা লেনদেন আসে পড়তে পারে, আসে পড়লে পরে আমরা এটাকে আলাদা ঘরে লিখবো, সেই ঘরের নাম দিব সংশ্লিষ্ট খতিয়ানের স্থানান্তর নাম দিয়া। স্যার এই ঘরটা কি সবসময় দিতে হবে, মানে খরচ না থাকলেও দিব? না, না থাকলে দিতে হবে না, সবসময় দিতে হবে না, এরকম একটা বড় খরচ থাকলে দিতে হবে। স্যার সেটা কি আগে আমরা ম্যাথে চেক করে নিব যে হ্যাঁ, আছে কিনা, যদি ম্যাথে চেক থাকে করে তাহলে আমরা এই ঘরটা দিব, এই ঘরটা না দিবা। হলে এই ঘরটা মানে খতিয়ান বিস্তারের পর থেকে এই সংশ্লিষ্ট খতিয়ানের স্থানান্তরের এই ঘরটা লাগবে না। এই পর্যন্ত এটুকু লাগবে না, এটুকু লাগবে না। জি স্যার, আমি সেটাই বলছি, হ্যাঁ, খতিয়ান পৃষ্ঠা থেকে হ্যাঁ, খতিয়ান পৃষ্ঠা সংশ্লিষ্ট থেকে খতিয়ানের স্থানান্তর, স্থানান্তর পর্যন্ত এটুকু এতটুকু এটুকু বাদ দিয়ে দিব। এটুকু বাদ দিয়ে দিবা। ঠিক আছে? জি স্যার। তাহলে তুমি ম্যাথটা করার সময় একটা একটা লিখবা, একটা করে গড় বাড়াইবা, একটা করে লিখবা, একটা করে গড় বাড়াইবা, এরকম বাড়াইতে বাড়াইতে দেখলা একটা বড় খরচ চলে আসলো, তখন তুমি এই ঘরটা ব্যবহার করবা, না হলে এই ঘরটা আর আঁকার কোনো প্রয়োজন নাই। স্যার কেউ যদি ভুলে এঁকে ফেলে বাট এই ঘরটার দরকার নেই স্যার, একে তাহলে কি ফেলে, মার্কস কাটবে? না একে ফেলে এটা কিছু লিখবা না, খালি থাকবে না, খালি থাকলে তো তোমার মার্কস কাটবে না। জি স্যার। ঠিক আছে কি? জি স্যার। এবার আমাকে বলো, এই যে টাকা এই পর্যন্ত যেহেতু আমি হাইলাইটস করলাম, এই পর্যন্ত তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা, বুঝতে কোনো সমস্যা আছে কিনা? নো স্যার। নো, আচ্ছা ঠিক আছে, জি স্যার এই পর্যন্ত। ভেরি গুড। এবার তোমার কাজ হইলো, এবার তোমার কাজ হইলো প্রথমে এই যে খরচগুলা লিখা হলো, যে খরচগুলো আমরা লিখেছি, হ্যাঁ, এই খরচগুলা যেগুলো আমরা লিখেছি, এই সবগুলা খরচ তুমি আগে যোগ করবা। দেখো আমি একটু করে নিচ্ছি। হ্যাঁ, তোমরা একটু খেয়াল করে দেখো, এই যে এই খরচগুলা এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এই সবগুলা খরচ যোগ করে এখানে যোগফল নামাইবা, এখানে যোগফল নামাইবা। যোগফল কত হয়েছে? 95। এটা কোন মাসের খরচ? এটা কোন মাসের খরচ? জুনের। জুন মাসের খরচ। এই 995 টাকা যোগফল নামানোর পরে শুধু এই ঘরটাই যোগফল নামাইবা। নামাইয়া একটু ফাঁকা রেখে এখানে একটা দাগ টেনে আর এখানে দাগ টানবা, এই ঘরে দাগ টানবা।
995 টাকার নিচে একটু গ্যাপ রেখে একটা দাগ টানবা, আর এখানে একটা দাগ টানবা। দেখো আমার কথা বুঝতেছো কিনা? জি স্যার। এবার প্রথমে এই যে এই পাশে প্রাপ্তির এই পাশে দুইটা টাকা আছে, 480 আর 720 যোগ করে হয়েছে 1200। এই 1200 টাকার যোগফলটা নামাইবা, এখানে 1200 টাকার যোগফল নামাইবা। ঠিক আছে? জি স্যার। এই যোগফলটা জি এটা তুমি এই যোগফলটা না এই ঘরে লিখে দিবা, 1200 টাকা এখানে 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 লিখে দিবা। প্রথমে প্রাপ্তির ঘরে যোগফল 1200 টাকা নামাইবা, এটা এখান থেকে 1200 টাকার যোগফল নামাইবা। নামানোর পরে এইটাই না তুমি এই ঘরে লিখে দিবা, এই এই ঘরে খরচের ঘরে লিখবা। আমার কথা বুঝছো না বুঝো নাই? স্যার এটা বুঝি নাই লাস্টের টুকু। আমি আবার বলি, স্যার বুঝতে পারছি। আমি আবার বলি স্যার যে প্রথমে মোট টাকাটাকে যোগ করব, আর প্রাপ্তির ঘরের টাকাটাকেও যোগ করব। প্রাপ্তির ঘরের টাকাটা নিচেও লিখবো, এবং এই মোট টাকাটার নিচে একটা দাগ দিয়ে সেখানেও লিখবো। লিখবা। হ্যাঁ আমি আবার বলছি, হ্যাঁ আবার বলছি, দেখো প্রথমে এই প্রাপ্তির ঘরে, প্রথমে এই প্রাপ্তির ঘরে এই টাকাটা যোগ করবা, এটা যোগ করবা, যোগ করে এখানে লিখবা। লিখার পরে এই 1200 টাকা আইটা এখানে লিখবা, এখানে লিখবা এই দাগটার নিচে। এবার বুঝছো? জি স্যার, নিচের তোমার টাকাগুলো আবার লিখবো কেন? আমি ওখানে যাই না, এটা আমি পরে বলবো তোমাকে। আমার যেটুকু বলছি তুমি এটুকু বুঝছো কিনা? জি স্যার ওইটুকু বুঝছি। এই 1200 টাকা প্রমাণ করে তোমার কাছে টাকা আছে 1200, আর তোমার খরচ হয়েছে কয় টাকা? স্যার 995 টাকা। এই 1200 টাকা থেকে 995 টাকা মাইনাস করে দিবা, এটা থেকে এই টাকাটা মাইনাস করে দিবা, 1200 থেকে 995 টাকা মাইনাস করে দিবা। বুঝছো? কত মাইনাস করবা? 995, তারপর স্যার এটাই আসে 995 টাকা 205। মাইনাস করে দিবা। তাহলে এটা এই কথা দ্বারা প্রমাণ করে যে জুন মাসে তোমার কাছে যে 1200 টাকা ছিল, সেখান থেকে 995 টাকা মাইনাস করার পরে তোমার হাতে কত টাকা আছে? স্যার 205 টাকা। এই 205 টাকার নাম হচ্ছে ব্যালেন্স সিডি, এটার নাম হচ্ছে ব্যালেন্স সিডি। এগুলো একবার ব্যালেন্স সিডি নাম দিয়া। ঠিক আছে? স্যার এই টাইপের কাজ তো আমরা অনেক সময় টেবুলার ছকেও করি, যখন মাঝে মাঝে কিছু এন্ট্রিতে দেওয়া থাকে তোমরা নগদানে যে। করেছো এই কাজগুলো, নগদানে খতিয়ানে করেছো, নগদানে যে আমরা জি স্যার। যোগফল থেকে খরচ বাদ দিলে যেটা হয় এটা ব্যালেন্স সিডি। এখানেও এটা নগদানে ব্যালেন্স সিডি বের করবো। করেছি। এই কথা প্রমাণ করে জি স্যার। যে আমার কাছে টাকা ছিল 1200, সেখান থেকে খরচ করলাম আমি 995, আমার হাতে রইলো 205 টাকা, এটা ব্যালেন্স সিডি। তাহলে ব্যালেন্স সিডিটা বুঝছো না বুঝো নাই? ব্যালেন্স সিডি বুঝছো? জি স্যার বুঝছি। সবাই ব্যালেন্স সিডি বের করতে পারবা? জি স্যার। ব্যালেন্স সিডি কথার অর্থ কি? স্যার টাকাটা অবশিষ্ট যেটা রয়েছে। এটা অবশিষ্ট রয়েছে, সমাপনী উদ্বৃত্ত। এটা কোন মাসে? জুন মাসে। নিচে গিয়ে আবার জুলাই মাস লিখে, জুলাই মাসের 1 তারিখ লিখে এই টাকাটা, এই সিডিটা, এইটা আবার হবে এখানে এসে ব্যালেন্স বিডি। এটা হবে ব্যালেন্স বিডি 205 টাকা। এই সিডি আবার এখানে হবে ব্যালেন্স বিডি। জুন মাসে যেটা হাতে রয়ে গেল, এটা জুলাই মাসে গিয়ে হবে ব্যালেন্স বিডি। জুলাই মাসে গিয়ে হবে ব্যালেন্স বিডি। তোমরা কি বুঝছো না বুঝো নাই? মেয়েরা কথা বলো। জি স্যার। ব্যালেন্স সিডিটা আবার কি ব্যালেন্স কি হয়েছে? ব্যালেন্স বিডি। বিডি। এই পর্যন্ত যেটা আমি বললাম, মানে এটা বাদ দিয়া নিচের কথাটা বা এখন আমি তোমাদের বলি নাই, এই ব্যালেন্স সিডি আর বিডি পর্যন্ত বলেছি। এই ব্যালেন্স সিডি আর বিডি পর্যন্ত লেখা যদি শেষ হয়, এটাকে বলা হয় সাধারণ খুচরা নগদান বই, সাধারণ বহুগড়া খুচরা নগদান বই। ঠিক আছে? যেহেতু আমাদের অঙ্কের নিয়ম হচ্ছে অগ্রদত্ত পদ্ধতি, অগ্রদত্ত পদ্ধতি মানে হচ্ছে যে টাকাটা খরচ হয়েছে এই টাকাটা প্রধান কেশিয়ার আবার খুচরা কেশিয়ারকে দিয়ে দিবে। তো যেহেতু 205 টাকা আমার হাতে আছে, এটার নাম হচ্ছে ব্যালেন্স বিডি। আর ওই যে 995 টাকা খরচ হয়েছে জুন মাসে, এই টাকাটা আবার জুলাই মাসের 1 তারিখে প্রধান কেশিয়ার খুচরা কেশিয়ারকে আবার দিয়ে দিবে। যেহেতু আগেও চেক দিয়েছিল,
যেহেতু আগে চেক দিয়েছে তাহলে এখানেও সে চেক দিবে, এখানেও সে কি দিবে, চেক দিবে। এই জন্য হয়ে যাবে আবার ব্যাংক হিসাব নাম দিয়া এই টাকাটাকে লিখবো এখানে আমরা ব্যাংক হিসাব দিয়া জুলাই মাসের 1 তারিখে, জুলাই মাসের 1 তারিখে আবার ব্যাংক হিসাব নাম দিয়ে আমরা এখানে লিখবো। কথাটা কি বুঝছো না বুঝো নাই? তোমরা কি কথাটা বুঝছো? জি স্যার। আমি আবার বলি, 30 জুন তারিখে যে টাকাটা ব্যালেন্স সিডি হয়েছে এই সিডি এখানে হবে আইসা ব্যালেন্স বিডি। আর যে 995 টাকা আমার খরচ হয়েছিল এটা জুলাই মাসের 1 তারিখে আইসা আবার প্রধান ক্যাশিয়ার খুচরা ক্যাশিয়ারকে দিয়ে দিবে। এটা আবার আমি এখানে লিখবো ব্যাংক হিসাব নাম দিয়ে এই টাকাটা এখানে লিখে দিব। এটা লিখে দিলে এটা হয়ে গেল অগ্রদত্ত পদ্ধতি। এই পদ্ধতির নাম হয়ে গেল অগ্রদত্ত পদ্ধতি। আর এগুলো প্রত্যেকটা সব যোগফল নামাই দেবো, এগুলো সব যোগফল নামাই দেবো, এখানে সব যোগ করে যোগফল নামাই দেবো, যোগফল নামাইয়া সবগুলা ক্লোজ করে দিব। এই যোগফল নামাইয়ার পরে ক্লোজ করে দিব সবগুলা। হ্যাঁ, এগুলা আর কোনো কাজ নাই, কোনো ব্যালেন্স নামানো নাই, সব যোগ করে পরে সবগুলো ক্লোজ করে দেবো, নিচে দেয় সব ক্লোজ করে দেবো। ঠিক আছে? স্যার এই খুচরা নগদান বই কি আরো অন্যরকম আছে নাকি এটা একটাই? একটাই, সামান্য একটু চেঞ্জ আছে, সেটা তোমাদের আমি শিখাবো, সমস্যা নেই। এরকমই মোটামুটি বলতে পারো। মানে এটা বুঝছো না বুঝো নাই? জি স্যার স্যার এটা এটা বুঝছি। আচ্ছা ফাইন। দেখো তো আমাদের এই অঙ্কের মধ্যে যে 3 নম্বরে যে প্রশ্ন করেছিলাম 1, 3, 10, 15 তারিখের লেনদেনগুলো জাবেদা দেখিয়ে দাও। তাহলে 1 তারিখে ছিল প্রধান কিসের কাছ থেকে চেক প্রাপ্তি, তোমরা এটা সবাই বলতে পেরেছিলে। জাবেদা কি বলছিলা? স্যার ব্যাংক হিসাব খুচরা ডেবিট। ডেবিট নগদান সরি খুচরা ক্যাশিয়ার হিসাব ডেবিট আর প্রধান ক্যাশিয়ার হিসাব ক্রেডিট। খুচরা কেশিয়ার না, খুচরা নগদান হিসাব ডেবিট। ও খুচরা নগদান হিসাব ডেবিট আর প্রধান নগদান প্রধান নগদান না, ক্যাশিয়ার প্রধান কেশিয়ার না, ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাবে ক্রেডিট। ওকে হ্যাঁ, স্যার। তাহলে জাবেদা কি বলবা? খুচরা নগদান ডেবিট, খুচরা নগদান ডেবিট আর চেক বললে ব্যাংক, চেক বললে ব্যাংক, আর চেক না বললে বলবা নগদান। ওকে স্যার। আচ্ছা 3 তারিখ, 3 তারিখ জাবেদা কি বলবা? মনিহারি হিসাব ডেবিট, মনিহারি হিসাব ডেবিট নগদান খুচরা ক্রেডিট। ক্রেডিট। খুচরা নগদান ক্রেডিট। 10 তারিখ কি বলবা? 10 তারিখ হচ্ছে ডাকতার ডেবিট আর আর খুচরা খুচরা নগদান ক্রেডিট। 25 তারিখ অফিসের নাস্তা ক্রয় কি বলবা? আপ্যায়ন হিসাব আপ্যায়ন ডেবিট খুচরা নগদান হিসাব ক্রেডিট। খুচরা হ্যাঁ নগদান ফাইন, ভেরি গুড। দেখো এরকম আমি এখানে তোমাদের করে দেখাচ্ছি। প্রথম 1 তারিখ খুচরা নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। 3 তারিখ মনিয়ারি খরচ হিসাব ডেবিট, খুচরা নগদান হিসাব ক্রেডিট। তারিখ হচ্ছে 10 তারিখ ডাক ও তার খরচ হিসাব ডেবিট, খুচরা নগদান হিসাব ক্রেডিট। 25 তারিখ আপ্যায়ন খরচ হিসাব ডেবিট, খুচরা নগদান হিসাব ক্রেডিট। ঠিক আছে, জাবেদা বুঝছো? স্যার স্যার এটা ব্যাখ্যা দিতে হবে না অন্য জাবেদার মতো? ওই ব্যাখ্যা নর্মাল আগের মতো, যে যেহেতু ডাক ও তার খরচ নগদে প্রদান করা হলো, মানে আগের মতো জাবেদা ব্যাখ্যা লিখবে। এই জন্য আমি ব্যাখ্যা তোমাদের এখন লিখি নাই, যেহেতু তোমরা ব্যাখ্যা পারো। স্যার এখানে আলাদা আলাদা বক্স করে করতে হবে? না না, এক বক্সই হবে, আমি তোমাদের আলাদা করে বোঝানোর জন্য করেছি আর কি। ও এক আচ্ছা বক্সই স্যার। হবে। তাহলে জাবেদা কি বুঝছো? জি স্যার। এটাকে যদি আমি জি, খতিয়ান, এটাকে যদি শোনো, এখানে এই যে অঙ্কটা করা হয়েছে এখানে তারিখ বাই তারিখ বলা হয়েছে, 1, 3, 10, 15, 25 এভাবে বলা হয়েছে। না বলে যদি বলতো খুচরা খরচগুলো জাবেদা দাও, এই তারিখ বলে নেই, মনে করো তারিখ বলে নেই, শুধু বললো খুচরা খরচগুলোর কি দাও, জাবেদা দাও, তখন তখন আমরা কি করতাম, পুরো মনিহারি টাকা 150 লিখতাম, মনিহারি ডেবিট, খুচরা ক্রেডিট। যাতায়াত 90 টাকা লিখতাম, যাতায়াত খরচ ডেবিট, খুচরা নগদান ক্রেডিট। ডাক ও তার খরচ ডেবিট, খুচরা নগদান ক্রেডিট। আপ্যায়ন খরচ ডেবিট, খুচরা নগদান ক্রেডিট। বিবিধ খরচ ডেবিট, খুচরা নগদান ক্রেডিট। আমরা এইভাবে জাবেদা লিখতাম। যদি সেটা কি হইতো, তারিখ উল্লেখ না করিয়া যদি একসাথে বলতো, হ্যাঁ দেখো, মানে স্যার জাবেদাটা 3 তারিখ থেকে লেখা শুরু করতাম। হ্যাঁ, আর যদি আমাকে খতিয়ান করতে বলে, খতিয়ান, খেয়াল করো, যদি বলে খতিয়ান করো মনিহারি হিসাব, মনিহারি জাবেদা কি বলছিলাম আমরা এখানে, এরা খেয়াল করো, আমার এখানে মনোযোগ দাও। মনিহারি খরচে জাবেদা কি বলছি, মনিহারি খরচে জাবেদা
মনিহারি হিসাব ডেবিট, খুচরা নগদান ক্রেডিট। খুচরা নগদান হিসাব credit। এটাকে যদি তুমি ক্ষতি করো তাহলে ক্ষতি করবে এইভাবে, মনিহারি হিসাব লেখা, কেউ মিউট করে, এত শব্দ হচ্ছে কেন? তোমরা মিউট করে নাও। তোমরা একটু মিউট করে নাও। হ্যাঁ, মনিহারি খতিয়ানে কি লিখবা? খুচরা নগদান নাম দিয়া, ধরো মনিহারি হিসাব, খুচরা নগদান নাম দিয়ে টাকা লিখবা, এই টাকা ডেবিট করে টাকা লিখবা, ধরো এই করে লিখবা 60 টাকা লেখা, আবার এখানে লিখবা 60 টাকা। যেমন মনে করো এখানে বলা আছে ডাক ও তার খরচ, ডাক ও তার খরচ। তো তুমি যখন খতিয়ান করবা ডাক ও তার, আমাদের সবগুলা দিবে? না না, প্রশ্ন চাইতে পারে যে মনিহারি খতিয়ান করে দেখাও, বা দাদা যেটা যেটা চাইবো আর কি সেটা লিখবা। যেমন আপ্যায়ন খরচ, আপ্যায়নে যাবে বলছে আপ্যায়ন খরচ ডেবিট, খুচরা নগদান ক্রেডিট, তখন তুমি খতিয়ানে কি লিখবা? আপ্যায়নের খতিয়ানে কি লিখবা? আপ্যায়ন হিসাব বা খুচরা নগদান হিসাব লেখা টাকা লিখবা। তুমি টাকা করে 25 টাকা হলে 25 টাকাটা বসায় দিবা, 25 টাকা বসায় এখানে বসায় দিবা 25 টাকা। তাহলে খতিয়ান করতে পারবা না? জি স্যার পারবো। এটা চলমানদের শখ, তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা ক্রেডিট টাকা, উদ্বৃত্ত ডেবিট ক্রেডিট। করা যাবে না? টিসকে করা যাবে, টিসকে করলে তোমার সময় বেশি লাগবে, তোমার জন্য ঝামেলা হবে, ব্যালেন্স সিডিবিডি নামাইতে হবে, দরকার নাই, তোমার চলমানদের শখে করবা। ওকে স্যার। বলো জাবেদা খতিয়ান নিয়ে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা, কোনো কনফিউশন আছে কিনা? অথবা অথবা এই ঘরটা যে আমরা খতিয়ানে যে যে এটা করলাম খুচরা নগদানটা, এটার মধ্যে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে বলো। কোন জায়গায় কারো কোনো স্যার জুনের 1 তারিখের ব্যাংক হিসাবে তো কোনো টাকা লিখিনি না? না, টাকা কেন লিখি না? এই যে লিখছি 720 টাকা, না স্যার, এটা তো নিচে, মানে একদম উপরেরটা। এই জায়গায় আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি, প্রাপ্তির পাশে লিখতে হবে। টাকা টাকা প্রাপ্তির পাশে লিখবা। টাকা নাই মানে কিন্তু এখানে কিন্তু টাকা লেখা না, দেখো এই যে এখানে কিন্তু টাকা নাই। কেন টাকা নাই? কারণ সে কিন্তু ওই যে আগে যে খরচ হইছে, আগের মাসে যেটা খরচ হইলো সে কিন্তু ওই টাকাটাই পাবে। এই যে 720 টাকা যেখানে খরচ হয়েছিল এই টাকাটাই এখানে পাওয়া যাবে, চেক প্রাপ্তির এই টাকাটাই চেক প্রাপ্তি হবে। তোমাদের মনে মনে প্রশ্ন হইতে পারে, লেখা আছে অগ্রত টাকা বিধানের জন্য টাকা চেক প্রাপ্তি, কিন্তু কয় টাকা? ওই টাকাটাই এখানে চেক প্রাপ্তি। ঠিক আছে? জি স্যার, এখন বুঝছি। ওকে ফাইন। এখনই সব এসব আমাদের ক্লাসটা অফ হয়ে যাবে। তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমায় বলতে পারো। আছে কারো কোনো প্রশ্ন? তাহলে এই অঙ্কটা সবাই বাসায় নিজে নিজে করবা, এই অঙ্কটা, এবং আগের ক্লাসে যদি